নমস্কার প্রত্যেককে। আমি দীপায়ন পাল, আজাদিন ফ্রন্টের সভাপতি হিসেবে আপনাদের সকলকে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি। আজকে আমরা বিশেষ একটা উপস্থাপনা আপনাদের সামনে পরিবেশন করব। তার কারণ অন্যান্য লাইভের মতো যেখানে আমার দলীয় সহকর্মীরা উপস্থিত থাকেন, এই লাইভে আমার অত্যন্ত নিকটজন বা সহকর্মী দুই হিসেবেই দেখা যায় তাকে। নীলাদ্রি তো উপস্থিত অবশ্যই আছে, কিন্তু এই লাইভ সম্প্রচারের বিশেষত্ব এখানেই যে বেশ কয়েক মাস পর আবারও আজাদিন ফ্রন্টের লাইভ সম্প্রচারে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত নেতাজি বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত চৌধুরী, আমাদের সকলের প্রিয় জয়ন্তদা। জয়ন্তদা, তোমাকে অনেক অনেক অভিনন্দন আজাদিন ফ্রন্টে। তোমাদের অভিনন্দন, অনেকদিন পরে নীলাদ্রিকে দেখতে পাচ্ছি। আর দীপায়নকে তো বিশেষ শুভেচ্ছা দুটো কারণে। এক, প্রীতির হাত ধরে নতুন জীবন সেকেন্ডারি শুরু করেছে, আর দ্বিতীয় হচ্ছে ও চমৎকার পরিশ্রমের ফসল হিসেবে ডক্টর দীপায়ন পাল হয়েছে। এই দুটো কারণে আমি এখান থেকে ভার্চুয়াল অভিনন্দন জানাই। পরে সাক্ষাৎ কথা হবে। পরে অবশ্যই অবশ্যই। আর আজকে আমাদের বক্তব্যটা অত্যন্ত সীমিত, কারণ আমরা যখন আমাদের রাজনৈতিক লাইভ অনুষ্ঠানগুলো সম্প্রচার করি সেখানে নেতাজি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্য অনেক রাজনৈতিক বিষয় থাকে, যেখানে বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধেও আমাদের রাজনৈতিক আক্রমণ করতে হয়। কিন্তু জয়ন্তদা একেবারেই রাজনীতির বহির্ভূত একজন মানুষ। তিনি নিষ্ঠা সহকারে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর ন্যায় প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে সামিল হন তার লেখনীর মধ্যে দিয়ে। সুতরাং আজকে আমরা রাজনৈতিক বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখছি এবং আমি আর নীলাদ্রি আজকে মূলত শ্রোতার ভূমিকাতেই অবতীর্ণ হয়েছি। আজকে জয়ন্তদা শুধু বলবে এবং আমার পরবর্তী সময় আমার প্রশ্নের উত্তরে জয়ন্তদার বক্তব্য যখন শেষ হবে তারপরে নীলাদ্রি ওর একটা সুচিন্তিত প্রশ্ন জয়ন্তদাকে করবে। সুতরাং জয়ন্তদা আজকে মূলত আমাদের দুটো প্রশ্নের উত্তর দেবে, কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুবই দীর্ঘায়িত হবে। সেই কারণে আমাদের আজকের যে লাইভ অনুষ্ঠান সেখানে আমি কোনো প্রশ্নমালা তৈরি করিনি। তো আমি সরাসরি জয়ন্তদার কাছে চলে যাব। আমাদের প্রথম এবং মূল যে প্রশ্নটা, যেটা আমাদের ই-কার্ডেও আজকে আমরা রেখেছি, যে ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ময়দানে বিচরণ করে থাকে, সেটা কংগ্রেস বলো বা সিপিএম, তৃণমূল, বিজেপি, আম আদমি পার্টি, তো তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটা অদ্ভুত ঔদাসীন্য চোখে। এটা সিপিএম কংগ্রেসের কথা আমরা বাদই দিই, কারণ তাদের নেতাজি বিরোধী ইতিহাসটা আমরা জানি। কিন্তু যে বিজেপি কংগ্রেসের নেতাজি বিরোধিতা নিয়ে এত কথা বলে ক্ষমতায় এসছে, তাদের মধ্যেও কিন্তু অতটা না হলেও কিছুটা হলেও নেতাজির প্রতি একটা ঔদাসীন্য দেখা যায়। তো আমি সার্বিকভাবেই তোমার কাছে এই প্রশ্ন উত্থাপন করব যে এমন কি কারণ ঘটে যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নির্বাচনী ময়দানে একে অপরকে সূচক্র মেদিনীও ছেড়ে দেয় না, তারা নেতাজির প্রাপ্য সুবিচারের প্রশ্নে একেবারে এক বন্ধনীতে এসে যায় এবং প্রত্যেকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সুবিচার প্রতিষ্ঠার জন্য যে দাবিগুলো সামনে আসা দরকার, সেই দাবিগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে অদ্ভুত একটা নীরবতা পালন করে। তো এই সমস্ত রাজনৈতিক দলের নীরবতার কারণটা কি, যেটা ৭৫ বছর ধরে ট্র্যাডিশন মাফিক আমাদের সামনে অত্যন্ত দুঃখজনকভাবে উপস্থাপিত হয়ে চলেছে? জয়ন্ত। হ্যাঁ দীপায়ন, তুমি একেবারেই সঠিক জায়গায় পিনপয়েন্ট করেছো। ৭৫ বছর, আমাদের ৭৫ বছর লেগে গেছে সিলেক্টেড ফাইল প্রকাশক। অথচ আমি দেখছিলাম সিআই এর যে রিপোর্ট, ডিক্লাসিফাইড কপি ওএসএ, যেটা আগে ওএসএস ছিল, অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিস, সেই সিআই তারা ৩০ বছর ৫০ বছরের মধ্যে ডিক্লাসিফাই করে ফেলে এবং নেতাজি সম্পর্কে বহুই ডিক্লাসিফাই করেছে। ইউকে আর্কাইভেও তারা দিয়েছে এবং ভারত সরকার তরফ থেকে যখন চাওয়া হয়েছিল কয়েকটি দেশে, তার মধ্যে ইউএস বলেছে
আমেরিকা জানিয়েছে প্রচুর ছড়িয়ে আছে, তারা শর্ট আউট করতে পারবে। সত্যিই তাই, আমিও দেখলাম 62টা ফাইল রয়েছে, এছাড়া প্রায় 17টার মতো ফাইল পাওয়া যাচ্ছে, এটারই কাম আছে। এরা, আমি এই প্রসঙ্গটা আমরা এই কারণে যে নেতাজির ব্যাপারে ডিক্লাসিফাই করেছে ইউএস অনেক আগে, কিন্তু আমরা বৃহত্তর গণতন্ত্রের দেশ, এই দেশে নেতাজি সম্পর্কে সত্য জানতে অর্ধসত্য জানতে আমি বলবো, কারণ সব ফাইল প্রকাশিত হলো না, সিলেক্টেড ডিক্লাসিফিকেশন হলো রাজ্যের কেন্দ্রে। ফলে এই জায়গাটা একটা ব্যথার জায়গা, শুধু ব্যথার জায়গা বললে হবে না, একটা ঐতিহাসিক কারণ এবং রহস্য লুকিয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে যে কেন নেতাজির প্রতি উপেক্ষা দেশবাসীর কাছে ভুলিয়ে দেওয়া একটা সচেতন উদাসীন, এটা মূল কারণ আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। এ আমার এ তোমার পাপ, কম বেশি সব রাজনৈতিক দলগুলি বোধহয় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত। হয়তো এখনকার তৃণমূল কিংবা বর্তমানের বিজেপি এরা জানি না, কিন্তু যে দলগুলি যুক্ত ছিল, যারা সেই সমস্ত দপ্তরের জাতীয় নেতৃত্বকে সম্মান দেন, এরা তাদের অনেক কৃতকর্ম বেরিয়ে আসতে পারে, বল্লভভাই প্যাটেল বলি বা আরো অনেকে। ঘটনা হচ্ছে যে বিভিন্ন সময় দেশভাগের পর বহু মানুষ নেতাজির সত্য উদ্ধারের লড়াই চালিয়েছে, নির্বিচারে চালিয়েছে, এবং আমরা জানি এই নেতাজি রহস্য উন্মোচনের দাবিতে যারা আদালতে গেছিলেন, সেই রামচন্দ্র মিশ্র রাজস্থানের স্বাধীনতা সংগ্রামী রহস্যজনকভাবে যুদ্ধে পায় মারা যান। 2000 সান্না পুস্তক কমিশনে সাক্ষ্য দেওয়ার পরে নিহত হন, এবং আরো অনেক ইতিহাস আছে, হত্যা, তাছাড়া অনেকেরই যেমন সমগ্র মানুষকে ডিফেম করে দেওয়া, কৌশলে ফাঁসি দেওয়া, যার ছবি দিয়ে নেতাজি। এছাড়া তো রয়েছে নেতাজি সত্যি ভাবের জন্য বহু মানুষের আত্মত্যাগ, তাদের চিন্তা ভাবনা, কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে এতগুলো বছর ধরে। 75 বছর আর জাতির জীবনে খুব একটা কম নয়। এই 75 বছরের মধ্যে বহু দেশে এসেছে, রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীরা ছবিতে কিংবা মারা দিয়েছেন, নেতাজির আদর্শের কথা বলেছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে নেতাজির তুলনায় অন্যান্য জাতীয় নেতৃত্বে স্পষ্ট করে যদি বলা হয়, গান্ধীজি, জওহরলাল নেহেরু, এদের কথা সিলেবাসে যেভাবে এসছে, একাডেমিক স্পিকারে যেভাবে এসেছে, বৌদ্ধিক জগতে এসেছে, রিসার্চের ফিল্ডে আনা হয়েছে, ঠিক ততটাই কম কাজ করার হয়েছে, উৎসাহ কম দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগে নেতাজিকে ভুলিয়ে দেওয়া নানা পর্যায়ে আমরা দেখেছি। এই অপ্রিয় কথাগুলো আমরা কম বেশি সবাই জানি, যারা নেতাজি চর্চা করি বিভিন্ন সময়, কিন্তু এখন সময় এসেছে, এখন আমরা গ্লোবাল ভিলেজ বলতে পারি, পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে, কমিউনিকেশনের দৌলত, পরে তথ্য জানার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা সারা বিশ্ব জুড়েই একটা নতুন স্রোতের সৃষ্টি করেছে, নতুন ঢেউয়ের সৃষ্টি করেছে। আমাদের বহু বুদ্ধিজীবী হলে কলোনিয়াল হ্যাংওভার কাটেনি, এটা আমরা জানি, পাঠ্য বইগুলো দেখলেই বুঝতে পারি। কিন্তু সেই পাঠ্য বইয়ের মধ্যে কেন, সেই পাঠ্য বইয়ের মধ্যে কেন অত্যন্ত নিরপেক্ষভাবে, নৈর্ব্যক্তিকভাবে নেতাজি কেন, যে প্রথম দিক থেকে ইতিহাস লিখতে বলা হয়েছিল আজাদিদের, জওহরলাল নেহরু লিখতে বলেছিল, সেই পাণ্ডুলিপি জমা দেওয়ার পরে এটা ঠান্ডা করে চলে যায়। আমাদের মহোৎসবেও কিন্তু সেই অন্ধকার জায়গা থেকে প্রচুর গুপ্তের হিস্ট্রি অফ আইএনএ বেরোলো না। ফলে এমন অনেক বিক্ষোভ আছে, এই নিয়ে বহু মানুষের দীর্ঘদিন দাবি দেওয়া আছে। সম্প্রতি আমরা যদি বেশ কিছু বছর দেখি, ইয়াং জেনারেশন বিশেষ করে নেতাজিকে নিয়ে ইউটিউব বানাচ্ছেন, তথ্যচিত্র করছেন, নেতাজিকে নিয়ে চর্চা চলছে, সিনেমা হয়েছে একাধিক,
সত্য মিথ্যা মিলিয়ে অনেক সিনেমা হয়েছে। ওই নেতাজি নিয়ে একটা জাগরণ এসেছে, বহু মানুষের সচেতন ভাবে, বিশেষ করে পশ্চিমবাংলার এক সময় ভিশন 24 চ্যানেল নেতাজিকে নিয়ে লড়ে গেছে, খোঁজ খবর এক সময় লড়ে গেছে, এর ধারাবাহিক ইতিহাস আছে। কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের পথে নামার প্রয়োজন আছে নেতাজিকে নিয়ে, রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই সময় একটা হিরণময় নীরবতা আমরা লক্ষ্য করছি বহু মানুষের মধ্যে। তখন প্রশ্ন জাগে, তাদের নেতাজি প্রেম, নেতাজি ভক্তি কি কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য? সেখানে কি কোনো ভেজাল আছে? সেখানে কোনো ফাঁদ আছে? নইলে কেন যখন নো নেতাজি নো ভোট এরকম একটা আহ্বান এসছে, তখন তারা নিশ্চুপ পাচ্ছেন বহু মানুষ, কেউ সংকোচে, কেউ ইগোতে, কেউ অন্য কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে। আমার ভালো লাগছে আজাদ হিন্দ ফ্রন্ট সরাসরি ভাবে, প্রথম থেকেই যুক্ত ছিলাম, সরাসরি ভাবে আজাদ হিন্দ ফ্রন্ট কিন্তু রাজনৈতিক দল করে তার ঘোষণা করেছে। তো আগামী দিনে নিশ্চয়ই একটা রাজনৈতিক স্বীকৃতি জায়গায় চলে যাবে। তারা যখন এই মুক্ত মনে নেতাজি নো ভোট দাবির পাশে দাঁড়াতে পারে, তখন বাকি নেতাজি অনুযায়ীরা কেন পারবে না? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয় বড় কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার সত্য উদ্ধারের জন্য প্রচুর মিথ রয়েছে, সেগুলো যাতে সত্য হয়, ঠিকভাবে আসে, ওই জন্য রাজনৈতিক দলগুলির কাছে একটা ম্যানিফেস্টোতে যাতে লিপিবদ্ধ করা হয় অন্যান্য বিচারগুলো যাতে প্রতিকারের জন্য, সেই জন্য নেতাজি চেতনা মঞ্চ প্ল্যাটফর্ম, পলিটিক্যাল পার্টি কিছু না, নেতাজি অনুরাগীদের প্ল্যাটফর্ম। আমাদের ত্রিপুরাতেও শাখা আছে, অন্যান্য জায়গায় শাখা চলছে। আচ্ছা, 2003 সাল থেকে 2004 এই সময় থেকে আমাদের নেতাজি চেতনা মঞ্চ বিভিন্ন সময় সামনে এসেছে নেতাজির দাবি দেওয়া আন্দোলনের ক্ষেত্রে। কিন্তু সময়ের যখন দাবি, আসন্ন নির্বাচন, দেশের আইনসভা তৈরি হবে, নীতি নির্ধারণ হবে, ইতিমধ্যে 15-16তে যে ডিক্লাসিফিকেশন আমরা দেখেছি রাজ্য কেন্দ্র সরকারের তরফে, নতুন তথ্য প্রচুর এসেছে, নতুন প্রশ্ন নতুন প্রজন্মের কাছে, ভারতবাসীর কাছে আর জানবার সুযোগ এসেছে। কারণ জাতি যদি তার ঐতিহ্য জানতে না পারে, এক তিতিক্ষার যে মহান ঐতিহ্য জানতে পারে, তাহলে সে জাতির শিকড় শুকিয়ে যায়। সেই হিসাবে আমাদের জাতীয়বাদীগণ নেতাজি সুভাষচন্দ্র বসু ও নেতাজির আজাদ যখন আমরা প্রত্যেকটা রাজনৈতিক জেনারেল সেক্রেটারির কাছে আমরা পাঠিয়েছিলাম, ভারতবর্ষের স্বীকৃত দলগুলির কাছে ইমেলের মাধ্যমে, সম্ভব হলে আমরা টেলিফোনে বা আমরা নেতৃস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেছিলাম। আমি ব্যক্তিগতভাবেও দেখা করেছি কারোর সঙ্গে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি পজিটিভ রেসপন্স, তারা জানিয়েছেন নীতিগতভাবে সম্ভব হয়েছে। দুঃখের হলেও সত্যি এখনো পর্যন্ত দুটো রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, জাতীয় কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম, এদের ম্যানিফেস্টোর কোথাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উল্লেখ করা হয়নি। কিন্তু অনেকেই আমাদের মৌখিকভাবে সমর্থন জানিয়েছে। যদিও কোনো কোনো রাজনৈতিক দল বলতে আপত্তি নেই। ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে নরেন চট্টোপাধ্যায়ের কাছে গেছিলাম, উনি বলেছেন হ্যাঁ আমরা নেতাজি ইস্যু রাখবো। আমরা অখিল ভারত হিন্দু মহাসভা দিল্লি, সেখানেও আমরা দেখা করেছিলাম, যিনি প্রধান আছেন রাজশ্রী চৌধুরী, অবশ্যই বসুবাড়িরই দাবিদার পরিবারেরই, যদিও উনি দাবিদার পরিবারের সঙ্গে সহমত পোষণ করেন না, তিনিও কিন্তু সহমত পোষণ করেছেন। এবং আরো কিছু দল যারা জাতীয় দল, তারা অপেক্ষায় আছে, তাদের হেডকোয়ার্টার যোগাযোগ করেছিলাম, তারা মৌখিকভাবে জানিয়েছেন যে ম্যানিফেস্টো আমরা অপেক্ষা করি। কিন্তু নেতাজি ভক্ত যারা আমরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই, আমাদের একটা আঙুলে কিন্তু আমাদের ভোটাধিকার রয়েছে এবং সংবিধান আমাদের সে অধিকার দিয়েছে। সংবিধানের 91A ধারায় আমরা দেখেছি মত প্রকাশের স্বাধীনতা। তাই আমি এবং আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি ডক্টর দীপায়ন পাল, ওরা তো সাড়া দিয়েছে, আরো অনেকেই সাড়া দিয়েছেন, বহু মানুষ সাড়া দিচ্ছেন আজাদ হিন্দ ফ্রন্টের তরফ থেকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করবার জন্য ধন্যবাদ জানাই। দীপায়ন।
অনেক অনেক ধন্যবাদ জয়ন্তদা। নীলাদ্রির কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছে, সুতরাং ওকে এখনো স্ক্রিনে দেখতে পাচ্ছি না। নীলাদ্রির কি নেটওয়ার্ক প্রবলেম হয়েছে? আবার এসেছে, আমি দিকে আবার পেয়েছি। প্রথমেই জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে থাকার জন্য, এবং আজকের এই বিশেষ বক্তব্য যেভাবে উপস্থাপন করলেন যে বর্তমানে সরকার কিভাবে উদাসীন রয়েছেন, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক অথবা বিপরীত যে সমস্ত দলগুলি রয়েছে পাশাপাশি, তো প্রত্যেকের যে নেতাজিকে নিয়ে যে ভাবনা, নেতাজিকে নিয়ে যে কর্মসূচি, সেখানে একটা উদাসীনতা আমরা লক্ষ্য করতেই পারছি। এবার তার সঙ্গে আমি এ বিষয়ে একটু দুঃখিত যে আজকে আমার নেটওয়ার্কের কানেকশনটাও একটু প্রবলেম করছে। যাই হোক, তো জয়ন্তদার কাছে সরাসরি আমার প্রশ্ন যে আমরা তো দেখছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে নেতাজিকে নিয়ে যে কর্মসূচিগুলো করা দরকার বা নেতাজির জন্য যে দাবি তোলা দরকার বা নেতাজির যে প্রাপ্য অধিকার সেটা ফিরিয়ে দেওয়া দরকার, সেগুলো নিয়ে কোনোভাবেই কোনো রকম কাজ এগোচ্ছে না বা কোনোভাবেই কোনো রকম আন্দোলনকে তারা ফলপ্রসূ করছে না। তো এখানে জয়ন্তদা যেহেতু নেতাজিকে নিয়ে বহুদিন ধরে একটা গবেষণার কাজে রত, তিনি একজন তপস্বী বললেই চলে, নেতাজির তপস্যা করছেন। তো সেই মহান তপস্বীর কাছে আমার একটাই প্রশ্ন যে আমাদের এবার কি করণীয়, মানে সাধারণ জনসাধারণের কি করণীয়, যে নেতাজির জন্য কিভাবে তারা দাবি তুললে সরকার সেটাকে মানে কিছুটা হলেও প্রত্যক্ষ করবে, এবং এছাড়া যদি তাও না করে সরকারের বিরুদ্ধে আমাদের কি কাজ করা প্রয়োজন বা কিভাবে আমরা আন্দোলন প্রস্তুত করতে পারলে নেতাজির যে প্রাপ্য অধিকার সেটা আমরা ফিরে পাবো। জয়ন্তদা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা অনুষঙ্গেই বলতে হয় আর কি, যে মনুষ্যত্বের দুর্ভিক্ষ দেখলে খারাপ লাগে। আমরা দেখতে পাচ্ছি যারা নেতাজি চর্চাকারী, লেখক, গবেষক অনেকে আছেন, তাদের এই নীরবতা খুব পীড়াদায়ক। কারণ এটা কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, একটা চেতনামূলক তরফ থেকে করা হয়েছে আবেদন। ফলে তাদেরকে আশা করবো আগামী দিনে নিশ্চয়ই তারা থাকবে। দ্বিতীয়ত, যখন ফাইল ডিক্লাসিফিকেশন হয় তার আগে একটা সলতে পাতানোর ইতিহাস আছে। বিভিন্ন সংগঠন একসঙ্গে দিল্লিতে অবস্থান অনুভব হয়েছে। আমরাও প্রায় 12টি সংগঠন মিলে ওয়াই চ্যানেল তখন ছিল ধর্মতলায়, সেখানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান ধন্যবাদ করেছি। মিটিং, মিছিল, চিঠিপত্র, আইন আদালত ইত্যাদির ফলে কম বেশি হলেও অনেক ফাইল ডিক্লাসিফিকেশন হয়েছে। একটা সময়ের দাবি যে এটা কি মানুষ, সাধারণ মানুষ, তারা বিভিন্ন দলের সমর্থক হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু নেতাজির ক্ষেত্রে যতক্ষণ না আমরা ঐক্যমতে পৌঁছতে পারছি, এটা তো ঠিক নেতাজির প্রতি অবিচার হয়েছে, অনেক 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 থিওরি মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু এটাও তো ঘটনা 20 বছর পরেও তারও বেশি সময় ধরে পশু পরিবার এবং বিপ্লবীদের উপরে শ্রুতি করা হয়েছে ফাইলে আমরা দেখতে পাচ্ছি। এবং নেহরু গভর্নমেন্টের সেই গোয়েন্দাগিরি চলে যাচ্ছে ব্রিটেনের গোয়েন্দাদের কাছে, এসব ঘটনা তো ফাইলে বেরিয়ে এসেছে। এই আকাশের মিথ্যা বলি সারা বিশ্ব জুড়ে যে 1 ডজন কমিটি, কমিশন, ডায়েরি ইত্যাদি পাওয়া গেছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আকাশের মান্যতা পায়। আমাদের মুখার্জি কমিশন স্পষ্ট ভাবে ক্যাটেগরিক্যালি বলেছে কোন এয়ার ক্যাশ চিতাবর্ষ নয়। ডিক্লাসিফাইড ফাইলে স্পষ্ট অ্যানিটাইমলি লিগালি কিন্তু বায়োলজিক্যাল এটার সঙ্গে যুক্ত নয়, অথচ এই দিনের পর দিন সরকারি স্তরে তাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে। সিলেবাস থেকে যদি তাকালে আমরা সিলেবাসে দেখবো নামকা অবস্থায় আছে। মাধ্যমিকে প্রায় একটা জেনারেশন 10 বছর, 12 বছর, 14 বছর আমরা দেখতে পাচ্ছি যে নামকা অবস্থায় আফলাইনে আজাদ হিন্দের ইতিহাস 10ম শ্রেণীতে পাঠ। এটা কি কাম্য ছিল? আমার বিশ্বাস যারা নেতৃস্থানীয় বা নেতা বা নেতৃস্থানীয় জায়গায় রয়েছে তারাও সঠিক জানেন না নেতাজির প্রতি অবিচারটা করা হয়েছে, করেছেন কিছু গোষ্ঠী নিয়ে একাডেমিক স্ফিয়ারের মানুষ। মাস কমিউনিকেশন কলকাতা ইউনিভার্সিটি যে জার্নালিজমের সিলেবাস আন্ডার গ্রাজুয়েট, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলোও কিন্তু কোন রকমের হয়েছিল হয়নি। ফলে ধীরে ধীরে সেই ট্র্যাডিশন এখনো চলতেছে মতো হয়েছে, কিন্তু এমনটা কি চলতে পারে? নীল সঠিকভাবে প্রশ্ন করেছিল যে আমাদের করণীয়, আমাদের জনমত তৈরির পাশাপাশি যেটা সত্যিটা তুলে ধরা, নিরবচ্ছিন্ন ভাবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায়
বেশিরভাগ মানুষের খুব ডেডিকেশন আছে। আবার এটাও ঠিক, অনেক চমকদারি কিছুটা ইউরো জার্নালিজম বলা যেতে পারে। কোথাও কোথাও মনে হয় যে নেগেটিভ হেডলাইন দিয়ে জনপ্রিয় হওয়ার জন্য নেতাজি সম্পর্কে মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কোনটা ঠিক? এটাও হতে পারে, ওটাও হতে পারে, তা তো না। সত্য একটা নয়। সেই সত্য যদি করা যায়, আমরা সোশ্যাল মিডিয়ায় আরো বেশি সক্রিয় হওয়া দরকার। সেই সব নেতাজি অনুরাগী, নেতাজি ভক্তদের যারা নেতাজি সত্যটা প্রতিষ্ঠা করতে চায়। শুধু কিছু তথ্য গ্যাদার করে দিলাম উইদাউট এনি অ্যানালিসিস, অথবা কিছু ভুল তথ্যকে আমরা নতুন করে চালিয়ে দিতে চাইলাম, বা প্রভাবশালী যারা আছেন, নেতাজি নিয়ে তো অনেক প্রভাবশালীরা আছেন, তার পরিবারের রাজনৈতিক স্তরে তাদের বক্তব্যকে প্রচার করার দায়িত্ব যদি নেওয়া হয়, তাহলে হবে না। এটা সত্য, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়া দরকার। এবং যদি জনমত বাড়ে, তখনই কিন্তু রাজনীতিকরা সেখানে চোখ দেবে, এবং রাজনীতিকরা তখনই গুরুত্ব দিতে বাধ্য হবে। সিলেবাসের কাছে ফিরিয়ে আনা 21শে অক্টোবর সারা ভারত জুড়ে আজাদ হিন্দ দিবস পালন উদযাপন, আজাদ হিন্দের যে শহীদ দেবী প্রতিটি রাজ্যে স্থাপন করা, এবং সম্মানের সঙ্গে আইনের ডে পালন করা সিলেবাসে আসে, যাতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিদ্যালয়, মহাবিদ্যালয় স্তরের ছেলেমেয়েরা দেশের সত্যিকারের ফাদার অফ দ্য লিবারেশন, তার ত্যাগ, তার স্যাক্রিফাইস, তার লড়াই, তার আদর্শ শুধু 23শে জানুয়ারি কয়েকটা বিদ্যায় কেউ কেউ বললেন হবে না। 23শে জানুয়ারিকে জাতীয় ছুটি দেওয়া হবে না কেন? যদি 23শে জানুয়ারিতে বলা হয় 23 তারিখে ছুটি দিলে জাতীয় শ্রম দিবস নষ্ট হবে, তাই বিনয়ের সঙ্গে আমরা এই দাবি তুলতেই পারি। তাহলে 2 অক্টোবর আমাদের দরকার নেই, 14ই এপ্রিল আমাদের দরকার নেই। আমাদের জন্ম নেয় তারা নিশ্চয়ই নমস্য ব্যক্তিত্ব, কিন্তু এটাও তো ঠিক নেতাজি কি তাদের থেকে ইনফেরিয়র কোয়ালিটি? এই প্রশ্নটা রাখছি। ফলে রাস্তা যদি আমাদের দেখতে হয়, একদিকে গবেষণা চলুক, সত্য প্রতিষ্ঠার লড়াই, আর একদিকে নেতাজির আদর্শ প্রতিষ্ঠা, নেতাজির প্রতি যথাযথ যাতে জাস্টিস হয় সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং আমাদের তরুণ প্রজন্মের মানুষজন, ছেলে মেয়েদেরকে অনেক বেশি এগিয়ে আসতে হবে, কারণ সেই 75 বছর ধরে তো প্রশাসন, রাষ্ট্র চাইনি নেতাজি সত্যটা এগিয়ে আসুন। যদি তারা চাইতেন, তাহলে আজকে আজাদ হিন্দ ফ্রন্টের সঙ্গে গঠন করতে হতো না, আমাদের বসতে হতো না, তোমাদের আন্দোলন করতে হতো না, বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করে জনমত তৈরি করতে তোমাদের হতো না বিভিন্ন সময়। এটাই তো প্রমাণ করে যে নেতাজির প্রাসঙ্গিকতা কতখানি। এটা সময়ের দাবি। তাই আমরা সবাইকেই বলছি, তোমাদের মাধ্যমেও বলি, আজাদ হিন্দ ফ্রন্টের মাধ্যমে, যে যারা দেখবেন যে কোনো দলীয় ব্যানার নয়, সংস্থান নয়, সির্ফ একজন সাধারণ সিটিজেন অফ ইন্ডিয়া, এই দাবিতে আমরা স্বাধীনতার যে জনক, আমাদের ফাদার অফ ইন্ডিয়া লিবারেশন, সেই সুভাষচন্দ্র বসুর প্রতি যে ইনজাস্টিস করা হয়েছে, সেই ইনজাস্টিস দূর করবার প্রতিশ্রুতি দিই রাজনৈতিক দল, যাদের জন্য আমরা ভোটের লাইনে দাঁড়াই, যাদের জন্য আমরা পলিসি মেক করছি যাব, আর যাদের জন্য আমাদের ভালো মন্দ ভাগ্য নির্ধারণ হয় দেশের, তাদের কাছে আমাদের আর্জি, তাদের কাছে আমাদের দাবি, যাতে ইলেকশন ম্যানিফেস্টোতে নেতাজি ইস্যুটা হয়। 6 দফা দাবি নিয়ে আমরা চিঠি দিয়েছি সমস্ত রকমের দক্ষিণপন্থী, উত্তরপন্থী, মধ্যপন্থী, দক্ষিণপন্থী সবার কাছে আমরা চিঠি পাঠিয়েছি। দেখা যাক, যদি তারা করেন ভালো, না করলেও ক্ষতি নেই, লড়াই আমাদের অর্ধেক করতে হবে। আমরা তো নিজেই বলেছেন চির আশাবাদী, হতাশ হওয়ার কোনো জায়গা, ধীরে ধীরে এগোবো। শ্রীরামচন্দ্রের সেই কাঠবেড়াইয়ের মতনই আমরা সেতু বন্ধন করবো। আমরা অত হনুমানজির মতো পারবো না, আমরা অতখানি প্রভাবশালী নই, রাজনৈতিক ক্ষমতা আমাদের নেই, আর্থিক ক্ষমতা অত নেই, কিন্তু আমাদের প্রাণের সম্পদ, মনের সম্পদ, আদর্শের যে বড় উচ্চ সম্পদ, যেটা হিউম্যান কোয়ালিটি, সেইটা আমাদের মধ্যে আছে। তাই তোমাদের মতন দেখে ভালো লাগে আজাদ হিন্দ ফ্রন্টের ইয়াং ব্রিগেড এবং বিভিন্ন জায়গায় ইয়াং ব্রিগেডদের তৎপরতা আগামী দিনে দেরিতে হলো সত্য প্রতিষ্ঠা হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আর একটা বিষয়, অনুষ্ঠানের শেষে যারা দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরকে
বলছি, আগেও বলেছি, এখনো বলছি, এটা আজকের লাইভ সম্প্রচার কোনোভাবেই আজাদিন ফ্রন্টের কোনো প্রচারমূলক সম্প্রচার নয়। কিন্তু একটা কথা আমাকে বলতেই হচ্ছে, এই যে জয়ন্তদাদের যখন আমি দেখি, জয়ন্তদা বা কেশব ভট্টাচার্য, মানে যারা স্বনামধন্য নেতাজি গবেষক আর কি, তাদেরকে যখন দেখা যায় যে তারা বারংবার বহু রাজনৈতিক দলের কাছে আবেদন করছেন নেতাজি সম্পর্কে সক্রিয় হতে, অথচ তার পরিবর্তে সীমাহীন উপেক্ষা ছুড়ে দেওয়া হচ্ছে এই নেতাজি গবেষকদের জন্য, তখন কিন্তু মনে হয় যে আজাদিন ফ্রন্ট সঠিক পথেই চলেছে। তার কারণ জয়ন্তদা এটা আমার সঙ্গে একমত হবে কিনা জানি না, নাও হতে পারো, হতেও পারো। আমার বরাবর মনে হয়েছে যে নেতাজির দাবি আমরা তখনই প্রতিষ্ঠা করতে পারবো যখন নেতাজিকে নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হবে। আমি ফরওয়ার্ড ব্লকের কথাটা ছেড়ে দিলাম, কারণ ফরওয়ার্ড ব্লক যাদের সঙ্গে সহাবস্থান করছে তাদের ইতিহাসটা আমরা জানি, সুতরাং ফরওয়ার্ড ব্লকের কাছ থেকে বোধহয় আর নতুন করে কিছু পাওয়ার নেই। কিন্তু নেতাজির জন্য যদি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়, যে রাজনৈতিক দলের একমাত্র আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং সেই রাজনৈতিক দল যদি রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, আমার মনে হয় তাহলেই একমাত্র নেতাজির সুবিচারটা সম্ভব। তার কারণ আমরা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি যে ৭৫ বছর কেটে গেছে, বাদ বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে তোমরা নিয়মিত বহুবার বহু সময়, তোমার পূর্ববর্তী যারা নেতাজি গবেষক ছিলেন আগের প্রজন্মে, তারাও এরকম বহু দাবি নিয়ে গেছেন, এখন তোমরা যাচ্ছ, কিন্তু দিনের শেষে হাতে কিন্তু পেন্সিল ছাড়া আর কিছু থাকছে না, তাদের কাছে উপেক্ষা ছাড়া তোমরা আর কিছু পাচ্ছ না। তো সেক্ষেত্রে আমি এটা বলতে চাই যে আজাদিন ফ্রন্ট সব সময় সর্বক্ষণের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের ক্ষেত্রে সমর্পিত, এবং জয়ন্ত দাদের মতো যারা স্বনামধন্য নেতাজি গবেষক, তাদের সাথে আজাদিন ফ্রন্ট কিন্তু সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কারণ জয়ন্ত দ্বারা যা করছেন, নেতাজিকে প্রাপ্য সুবিচার প্রদানের জন্য যে পরিমাণ তথ্য আহরণ তারা করছেন, যে পরিমাণ সেই তথ্যের ভিত্তিতে বইগুলো লিখছেন, সেই বইগুলো জনসমাজে ছড়িয়ে যাচ্ছে, এটা একটা অসামান্য কাজ। সুতরাং আজাদিন ফ্রন্ট বরাবর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে নেতাজি গবেষকদের পাশে, যারা প্রকৃত নেতাজি গবেষক, যারা নেতাজিকে পাগল বলে প্রতিপন্ন করতে চান, পিটিএসডি থিওরি আমদানি করেন, বা অনিতা পাপকে নেতাজির কন্যা বলেন, সেরকম গবেষকদের আমরা ভালো চোখে দেখি না। কিন্তু জয়ন্তদাকে বারংবার ডেকে আনি, তার কারণ জয়ন্তদার মধ্যে সেই সততাটা আমরা কিন্তু প্রথমেই লক্ষ্য করেছি, এবং জয়ন্তদার প্রত্যেকটা বইও মনে হয় আমার পড়া, এবং আজাদিন ফ্রন্টের প্রত্যেককে আমি জয়ন্তদার বইগুলোও পড়তে বলি। তো জয়ন্তদারা তাদের পৃথক নেতাজি গবেষণা নিয়ে অগ্রসর হবে, এবং আজাদিন ফ্রন্ট রাজনৈতিক পথে নেতাজির প্রাপ্য সুবিচার প্রদানের লড়াইটা চালিয়ে যাবে। এই দুমুখী লড়াইয়ের মধ্য দিয়ে আমার মনে হয় যে একটু ধীর গতিতে হলেও আগামী দিনে কিন্তু আমাদের জাতির প্রকৃত জনক নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রাপ্য সুবিচার পাবেন। পাবেন, এই বিষয়ে কোনো সংশয় নেই, হয়তো কিছুটা দেরি হবে, কিন্তু পাবেন। হ্যাঁ জয়ন্ত। হ্যাঁ, তুমি শেষে গুরুত্বপূর্ণ কথাটা বললে, এই দ্বিমুখী লড়াই একদম ঠিক। একদিকে রিসার্চ, একদিকে রাজনৈতিক আন্দোলন, নাহলে হবে না। আমি একদম সহমত তোমাদের সঙ্গে, একদম সহমত। ঠিকই তো, নেতাজি নিয়ে নেতাজির কথা সবাই বলে, কার্যকরে দেখা যায় কেউ কিছু করছে না। কিন্তু নেতাজিকেই বেস্ট করে যদি হয়, এবং নতুন প্রজন্মই গড়ে উঠবে, পরিবর্তন তো হয়, রাজনীতি ঢেউ ওঠে, ঢেউ নামে, সেই ঢেউ যদি তোলা যায়, আর আমার বিশ্বাস আগামী দিনে নিশ্চয়ই আজাদিন ফ্রন্ট বড় প্রথম থেকেই নেতাজিকে অনুরক্ত, নেতাজিকে কেন্দ্র করেই তৈরি করেছো, এগোচ্ছ, প্রথম থেকেই আমি সঙ্গে আছি। এবং এটাও ঠিক, এটা একদিকে যেমন রিসার্চ উইং থাকুক, আর একদিকে থাকুক প্রকৃত মাঠে নেমে রাজনৈতিক ময়দানে এগিয়ে যাওয়া। আগামী দিনে আজাদিন ফ্রন্টের প্রতি সম্পূর্ণ আমার শুভেচ্ছা রইল। যেহেতু আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে অ্যাপিল করছি, কারণ আমরা তো ঠাকুর রাম বিশেষের কথা বলতেই পারি, চৈতন্য হোক, সেই প্রার্থনা আমরা করতেই পারি। তাই আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের সবার প্রতি আমাদের ভালোবাসার শুভেচ্ছা। কিন্তু যে উপেক্ষার কথা বললে, যে দুটো বড় বড় দল, যে নাম দুটো বললাম, তারা অনেকেই সহমত পোষণ করেছে, শুধু আমাদের নাম করে তাহলে বিড়ম্বনায় ফেলবো না, পরিচিত মানুষ না, খুব ভালো। এবং আরেকটাও একটা ব্যাপার বললেও অবাক হয়ে যাবে, আমি চাই না বলতে, কারণ একটা খুব বড় রাজনৈতিক দলের তিনি এখন মন্ত্রীও বটে, যদিও সরকার করে গেছে, হ্যাঁ, তাদেরও সীমাবদ্ধতা কোথায় অকপটে স্বীকার করেছে। ফলে এই জায়গা থেকে আজাদিন ফ্রন্ট বেরিয়ে আসতে পারবে আগামী দিনে, এবং এগিয়ে যাক, দিয়ে এগো ক্ষতি নেই। কিন্তু যখন আস্তে আস্তে নেতাজি সত্যের জন্য চাহিদা বাড়বে,
তখন কিন্তু একটা ক্রিস্টাল ফর্ম করতে সময় বেশি লাগবে না। আজাদ ফ্রন্ট তখন মানুষের মনে যখন নেতাজির প্রতি দেশের যে দুরবস্থা, কেন মানুষের মধ্যে আমাদের এখনো ওই মিলিটারি পোস্টিং করতে পারে, কেন ইলেকশনের সময় কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় মিলিটারি রাখতে হয়, নানা রকমের খবর আমরা দেখি, সেটা তো নেতাজি ভারতবর্ষের ভারত কথা ছিল না। যদি আজ নেতাজির কথা রাজনৈতিক দলগুলো ভাবতেন, সেই মডেল তারা গড়ে তুলতেন তাদের দলীয় কর্মীদের, তাদের নেতৃত্বকে, তাহলে বোধ হয় আজকে ভারতবর্ষে এইরকম নানা ক্ষেত্রে দ্বিচারিতা আমাদের দেখতে হতো না, সিলেক্টিভ ফাইল দেখতে হতো না। ফলে নিশ্চয়ই আগামী দিনে সময় লাগতে পারে, আমার কম সময় লাগতে পারে, কারণ যখন আস্তে আস্তে তথ্য স্প্রেড করে যায় ধীরে 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 তখন একসঙ্গে ক্রিস্টাল ফর্ম করবে, এটা বিজ্ঞানের নিয়ম। চট করে তখন যখন একটা অপটিমাম টেম্পারেচার আসে তখন আসলে দইটা জমাট বাঁধে, তার আগে জমাট বাঁধে না। একটা নির্দিষ্ট সময় একটা অপটিমাম টেম্পারেচার দরকার, এবং সেই টেম্পারেচারটা অবশ্যই টেম্পারামেন্ট তৈরি হবে এই নেতাজি একদিকে গবেষণা, একদিকে আন্দোলন, দাবি দেওয়ার মাধ্যমে এই মন্থনকালের মধ্যেই অমৃত উঠবে। তোমরা ভালো থেকো। আর জয়ন্তদা, পরিশেষে তোমাকে বলবো যে এই প্ল্যাটফর্ম থেকে প্রাক মৈরং দিবস উপলক্ষে যে প্রোগ্রামটা তোমরা আয়োজন করতে চলেছো, মানে 13ই এপ্রিল, সেই ঘোষণাটা একটু এখানে করে দাও দর্শকরা। তোমরা আয়োজন করতে যাচ্ছি না, এটা আমাদের প্রোগ্রাম। আজাদির ফ্রন্ট আমাদের সঙ্গে, নেতাজি ভক্ত যারা সবাই, রাজনৈতিক প্ল্যাটফর্ম তো রইলই, নিশ্চয়ই রাজনৈতিক প্ল্যাটফর্ম তো রইলই, কিন্তু যেহেতু নেতাজি আমরা কোন রকমের কোনো সবাইকেই ডাকছি, সবাই মিলেই আমাদের, তুমিও তো আমাদের পার্ট, তুমিও তোমাদের রাজনৈতিক ফ্রন্ট একটা পার্ট, নেতাজির দায়িত্ব তোমরা প্রথম থেকেই সত্য প্রকাশের জন্য দাবি করছো। তাই আগামী 13ই এপ্রিল শনিবার দিন পড়েছে, বেলা 3টের সময়, প্রচন্ড মূল না বললে, প্রচন্ড ঝড় বৃষ্টি না হলে অনুরোধ করব বন্ধুরা আসুন। আমরা 2:30 কোন পেজের মধ্যে পৌঁছে যাবো আইএম মেমোরিয়ালের ওখানে। নো নেতাজি নো ভোট হাতে লিখে আনতে পারে, আমরা কিছু নিচ্ছি, কিছু হাতে লিখে নিচ্ছি। আমরা সব বন্ধুদেরই ডাকছি, কিছু মিডিয়াতেও খবর দিয়েছি, তারাও বলেছেন আসবেন, চেষ্টা করবেন আসবেন, অনেকেই আসুন না। আমি থেকে আবেদনটা রাখছি যে কিছু বন্ধু বান্ধব, পরিবারের লোকজন সবাইকে নিয়ে আসুন। আমরা নাগরিক হিসেবে যাচ্ছি, আমরা কোনো মঞ্চের তরফ থেকে, কোনো সংস্থার তরফ থেকে, কোনো দলের তরফ থেকে নয়। এই জাতি আমাদের সবার, সেই আবেদনটা রাখলাম। একদম আজকে অনুষ্ঠান আমরা এখানেই পরিসমাপ্ত করছি। জয়ন্তদাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আজাদিন ফ্রন্টের লাইভ সম্প্রচারে জয়ন্তদা আসবে, আর আজাদিন ফ্রন্টের নেতাজিপন্থী রাজনৈতিক সংগ্রাম তো চলতেই থাকবে যতদিন না নেতাজি তার প্রাপ্য সুবিচার পাচ্ছেন, এবং যতদিন না নেতাজির ওই আজাদ হিন্দ, যেটা উনি 1943-এ প্রতিষ্ঠা করেছিলেন, সেটা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে ভারতের বুকে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই থামবে না। সুতরাং প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আগামী শনিবার বেলা 3টের সময় রেড রোডে নেতাজি স্মারক, যে নেতাজি যে প্রতিষ্ঠা করেছিলেন, যে স্মারকটা উড়িয়ে দিয়েছিল জওহরলাল নেহরু এবং মাউন্ট ব্যাটেন, কর্নেল স্ট্যাসির তৈরি সেই আইএনএ স্মারক বেদি, আইএনএ মেমোরিয়াল আমরা সবাই মিট করছি আগামী শনিবার বেলা 3টের সময়। আমরা প্রত্যেকেই আসবো। যারা যারা আমাদের আজকে লাইভটা দেখছেন, আমরা আশা করবো যে তারা শুধুমাত্র লাইভটা দেখে সীমাবদ্ধ রাখবে না, সেখানে গিয়ে নেতাজিকে শ্রদ্ধা জানাবে, কারণ এটা আমাদের নিজের ব্যাপার, আমাদের একটি ভোট আমাদের হাতে আছে। নমস্কার, জয় হিন্দ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও ভালো থেকো, ভালো থাকতে হবে তো। শুভরাত্রি। শুভরাত্রি, জয় হিন্দ।